ওয়েলকাম টু ভিশন এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে একটা সায়েন্সেরই নতুন ভিডিও হবে। পুরো ভিডিওটা দেখবে, অনেক ইনফরমেটিভ প্রশ্ন জানতে পারবে, পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে ধারণা তোমাদের একটা সুস্পষ্ট হবে। তো যদি তোমাদের কোনো আমাদের আবাসিক বা ক্লাসরুমের জন্য অ্যাডমিশন প্রয়োজন হয় তো অফিস নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই আলোচনা করছি, ডাব্লিউপি কনস্টেবল হোক, ডাব্লিউপি এসআই হোক, আরও কিছু এই ধরনের ওয়্যারলেস অপারেটরের প্রশ্ন হোক, সেইগুলো একটু নিয়ে আমরা আলোচনা করি বা আলোচনা করে দেখি যে কেমন ধরনের প্রশ্নের প্যাটার্ন ফলো করছে বর্তমান ডিপার্টমেন্ট। কারণ একটা প্যাটার্ন ফলোর যদি আইডিয়া হয় তাহলে পড়াশোনাটাও আমরা সেইভাবে শুরু করতে পারি বা চালাতে পারি। তো এই প্রশ্নটা যেরকম দেখতে পাচ্ছ, ডাব্লিউপির ওয়্যারলেস অপারেটর 2020 পরীক্ষাতে এসেছিল। সাধারণত ওয়্যারলেস অপারেটর পরীক্ষাগুলো হয় সায়েন্স বেস, তো অবশ্যই থাকে, কিন্তু একটু প্রশ্নগুলো ডেপথ থাকে। আমরা প্রশ্নগুলো পড়লে আমরা জানতে পারবো বা দেখতে পারবো। তো আমাদের এই প্রশ্নটা কি আছে দেখো, বেশ ইন্টারেস্টিং প্রশ্ন। নিম্নলিখিত কোন মাধ্যমটিতে আলোর গতিবেগ সর্বোচ্চ হয়ে থাকে? আলো এমন একটা জিনিস যেটা সাধারণত প্রাকৃতিক শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে, আমরা সবাই জানি, মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে, কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে কোনো মাধ্যম নেই। তো এইখানে আমাদের দিয়েছে যে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে কোন মাধ্যমে? অবশ্যই শূন্য মাধ্যমে সব থেকে ভালো হবে, কারণ সূর্য থেকে পৃথিবীতে আসছে। তারপর বায়ু মাধ্যম, মানে আমাদের পৃথিবীর যে অ্যাটমসফেয়ার, বায়ু, বায়ু মাধ্যমে ভালো হবে। যখনই মাটিতে ধাক্কা খেলো আর যেতে পারছে না মাটির নিচে, সমুদ্রে ধাক্কা খেলেও বেশি দূর অব্দি যেতে পারছে না। তার মানে মাধ্যমটা যত ডেন্সড হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, যত ঘনত্ব বেড়ে যাবে, তাহলে তার স্পিড বা গতিবেগটা কমে যাবে, কমতে কমতে আস্তে আস্তে থেমে যাবে। এখানের অপশনগুলো দেখো, আতস কাঁচ মানে গ্লাস, একটু মোটা হয়ে যাচ্ছে। হিরে, কার্বনের একটা রূপভেদ, একটা ডাইমেনশন চলে আসছে। তরল দুটো আছে, তাহলে কঠিনের আগে তো আমরা আগে তরলকে দেখবো, তার আগে বায়ুকে দেখবো। কেরোসিন এবং জল। জল একটা স্বচ্ছ পদার্থ, কেরোসিন কিন্তু ওর থেকে আরেকটু ডেন্স। চারটে অপশনকে বিবেচনা করে জল এবং কেরোসিনের মধ্যে আমরা যে উত্তরটাকে নেব, যে উত্তরটাকে আমরা করব, সেটা কোনটা? সেই উত্তরটা করব চারটের মধ্যে বিচার করে জল। কিন্তু সব থেকে ভালো আলোর গতিবেগ হবে শূন্য মাধ্যমে, মানে সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসে আমরা তাকেই নেব, তারপরে নেব বায়ু মাধ্যম অর্থাৎ পৃথিবীর অ্যাটমসফিয়ারকে। চলো, প্রশ্নটা একটু দেখে ঘাবড়ে যাওয়ার মতন হয়, কিন্তু ঘাবড়ানোর কিছুই নেই। নেক্সট প্রশ্ন, ইলেকট্রোমোটিভ ফোর্স এর সঙ্গে নিকটতম কোন অপশনটি বেশি সম্পর্কিত? তো দেখো এখানে একটুখানি বাংলাগুলো লিখি। ভিসকোসিটি, বাংলা হচ্ছে সান্দ্রতা, তরলের একটি ধর্ম, এটা আমরা সবাই জানি। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন মানে এটা কি? স্থির, স্থির বলতে পারি, স্থির ঘর্ষণ, স্থিত ঘর্ষণ, এরকম আমরা বলতে পারি। তারপর হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ইংরেজিতে, বাংলাতে কি বলি? তড়িতের চ্যাপ্টারে তড়িৎ বিভব, এটাকে আমরা বলে থাকি। আর মেকানিক্যাল ফোর্স মানে বুঝতেই পারছি যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক একটা ঘটনা, সেটা তো বুঝতেই পারছি, যান্ত্রিক বল, ফোর্স, বল। আর প্রশ্নটা কি ছিল? ইলেকট্রোমোটিভ ফোর্স, ছোট করে আমরা কি বলি এটাকে? ইএমএফ, অর্থাৎ তড়িৎ চালক বল, এই কথাটা আমরা বলে থাকি। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, তড়িৎ চালক বল, কার সাথে সম্পর্কিত হতে পারে? যা চারটে অপশনের বাংলা লিখলাম তাতে সব থেকে ভালো কোনটা হচ্ছে? মেকানিক্যাল ফোর্স অর্থাৎ যান্ত্রিক বল, তার সাথে এটা সম্পর্কিত হতে পারে। বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রেও এটা আসে, এই কথাটা আসে বা এই কথাটা যুক্ত থাকে, তাহলে এর উত্তর হচ্ছে মেকানিক্যাল ফোর্স। পরবর্তী প্রশ্নতে চলে আসছি। ইলেকট্রিক ইস্ত্রিতে মানে আয়রন যেটাকে বলে থাকি, তার তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয়?
যদি তুমি ইলেকট্রিক ইস্ত্রি ওপেন করো তার মধ্যে দেখতে পাবে অনেক কয়েল আছে, কারণ সেই কয়েলটাই গরম হয়, কয়েলটা গরম হয় তার সাথে যে মেটেরিয়ালটা থাকে, যদি স্টিল বলো, সেইটা উত্তপ্ত হয় এবং আমরা প্রেস করি, আয়রন করি। তাহলে কি থাকে? প্রথম তো রূপা পিতল পারদ বাদ দাও, কোনটা থাকে? নাইক্রোম তারের কুণ্ডলী থাকে। নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করা হতো আগেকার দিনে যে হিটারে খাবার তৈরি করা হতো সেই ক্ষেত্রেও। এবং টাংস্টেন, এটা কিন্তু বাল্বের ফিলামেন্টে ব্যবহার করা হয়, যেটা সব থেকে কঠিন ধাতু। তবে এখানে নাইক্রোমকে ব্যবহার করা হয়, যার রোদ বেশি হয়, তাড়াতাড়ি উত্তপ্ত হয়, লাল হয়ে যায়, সহজে নষ্ট হয় না। এর উত্তর হলো নাইক্রোম তার। পরের প্রশ্নতে চলে আসি। যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারে, আমরা তাকে কি বলবো? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর। তাহলে খেয়াল করে দেখো, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি খুব সিম্পল, আমরা উদাহরণটা পড়তাম। দেখো, ডায়ানামো সাইকেলে লাগানো থাকতো, প্যাডেল করা হতো, ডায়নামোর মাথাটা ঘুরতে থাকতো, তাহলে কি এটা একটা যান্ত্রিক ঘটনা ঘটছে, ঘুরতে ঘুরতে সেখানে কয়েল থেকে সামনের যে হেডলাইট থাকতো সেটা জ্বলতো। তাহলে ডায়নামো একটা ডাইরেক্ট কারেন্টেরও কিন্তু উদাহরণ, ডিসি কারেন্ট এরও উদাহরণ, ডাইরেক্ট কারেন্ট তৈরি করে এবং যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। রিওস্ট্যাট যন্ত্র এবং থার্মোস্ট্যাট যন্ত্র, এটা তড়িতের সাথে যুক্ত। থার্মোস্ট্যাট যন্ত্র বিভিন্ন যন্ত্র, যেরকম মানে এসি, ইলেকট্রিক আয়রন, গিজার, ফ্রিজ, এইরকম যন্ত্রতে লাগানো থাকে, যেখানে কারেন্টের সাথে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে অটো কাট সিস্টেম তৈরি করা হয় থার্মোস্ট্যাট যন্ত্র। এবং রিওস্ট্যাট যন্ত্র আমরা খুব সিম্পল উদাহরণ তড়িৎ বিভবের পরিবর্তনের জন্য দেখে থাকি। বিভিন্ন আগেকার দিনে যে মানে প্যান্ডেল তৈরি হতো, তার বাইরে যে টুনি বাল্বগুলো জ্বলানে বা করতো, তার গোড়াতে একটা যন্ত্র রাখা থাকতো, সেই যন্ত্রটাই রিওস্ট্যাট যন্ত্র, যেটা তড়িৎ বিভবটাকে পরিবর্তন করে আলোর পরিবর্তনে সাহায্য করতো। তাহলে এর উত্তর হলো ডায়নামো। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এখানে বলেছে বস্তুর ক্ষমতাকে কিভাবে ডিনোট করা যাবে। এই চ্যাপ্টারটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে প্রথম উত্তরটা করে দিই। ক্ষমতা হচ্ছে কৃতকার্য বাই সময়, মানে সোজা কার্য বাই সময়, সেটাই হচ্ছে ক্ষমতা। এবার ক্ষমতা কাকে বলে? কার্য করার সামর্থ্যকে আমরা বলি ক্ষমতা, কার্য করার হারকে আমরা বলি শক্তি। কার্য ক্ষমতা শক্তি চ্যাপ্টারের এটাই। কার্য তো আমরা এটাই জানি যে কোনো জিনিসের যদি কোনো স্মরণ ঘটানো যায়, সব সময় সেটা হয় না, কোনো বল প্রয়োগের মাধ্যমে কেউ সরে গেল, কার্য বলি। না সরাতে পারলে কার্যহীন বল বলি, সেটা আলাদা কথা। আর কার্য করার সামর্থ্য হয়ে গেল ক্ষমতা, কার্য করার হার হয়ে গেল শক্তি। তাহলে ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। এই ধরনের প্রশ্নগুলো একটু আমাদের কনফিউজ করে দেয়। তুমি যদি কাকে বলে সংজ্ঞাটা ক্লিয়ার না পড়ো বা না মাথায় থাকে, তুমি কনফিউজ হয়ে কোন অপশানে দাগ দেবে, গন্ডগোল করে ফেলবে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের চিকিৎসার জন্য কার্যকরী হয়ে থাকে? তো আমাদের এর উত্তর হবে ভিটামিন সি। তবে এখান থেকে আমরা আর একটা প্রশ্ন এখানে আমরা কিন্তু তুলবো, যেগুলো কিন্তু বায়োলজি চ্যাপ্টারের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। প্রথম, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন এ আশা করি বলবে রেটিনল। তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হয়ে গেল রেটিনল। ভিটামিন বি কি হবে? থিয়ামিন। থিয়ামিন। আর ভিটামিন কে আমরা কি বলবো? ফাইলোকুইনন। ফাইলোকুইনন। প্রতিটা ভিটামিনের রাসায়নিক নামটাও একটু জেনে নেবে। প্রতিটা ভিটামিনের অভাবজনিত কি রোগ হয়, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেটাকেও জেনে নিতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসছো আমাদের ডাব্লিউপি কেপি এসএসসি জিডি স্পেশাল নতুন ব্যাচে ভর্তি চলছে। তোমরা যদি আগ্রহী যারা হবে, এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে এবং তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত জিনিসকে জেনে নেবে। এবং আমাদের পাশাপাশি অনলাইনও তোমাদের ক্লাস চলে, যারা অনেক দূরে থাকে অনলাইনে ক্লাস করো। ডাব্লিউপি কেপি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে, কত করে কোন প্রাইস কি রয়েছে সেগুলোতেও সমস্ত কিছু দেওয়া আছে।
তো সেগুলো যোগাযোগের জন্য নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করে নিও অ্যাডমিশনের জন্য। চলে এসো 7 নম্বর প্রশ্ন। সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার কিছু পরেও দ্রাঘিমা রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? অর্থাৎ পজিশন চেঞ্জ। পজিশন চেঞ্জ এটা আমরা আলোর চ্যাপ্টারে পড়েছিলাম। আলোর সাধারণ ঘটনা, প্রতিফলন, প্রতিসরণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই ঘটনাগুলো পড়েছিলাম আমরা। তো কোন ঘটনাতে প্লেস চেঞ্জ অর্থাৎ স্থান পরিবর্তনের বিষয়টাকে গুরুত্ব দিয়েছিলাম? খেয়াল করে দেখো, একটা জলের পাত্রতে লাঠি রেখেছি, লাঠিটাকে বেঁকা মনে হচ্ছে। কোনো জলাশয়ের জলতলটাকে অগভীর মনে হচ্ছে, সুইমিং পুলের জলতলটা, স্থান পরিবর্তন। তাহলে কোন উত্তরটা হবে? ভেরি ইজি, উত্তর আমাদের হচ্ছে প্রতিসরণের ঘটনা, রিফ্র্যাকশন। প্রতিসরণের কারণে এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। একটু কাকে বলে সংজ্ঞাগুলো পড়বে, সবসময় ওয়ান লাইনার পড়বে না, তাহলে দেখবে গন্ডগোল হবে না। ওকে, এই প্রশ্নটা এসেছিল একটু তালিকা। আচ্ছা, আমার মনে হচ্ছে এইটা এই যে পরীক্ষা এসেছিল এটা আমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের প্রিলি এক্সাম, তাতে এসেছিল 2013 সালে। আমি লিখে দিচ্ছি, আমার তোমরাও একটু দেখে নিতে পারবে। ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2013তেই এসেছিল এই ধরনের প্রশ্নগুলো। তাহলে এখানে আমাদের কি জানতে চেয়েছে সেগুলো একটু দেখি। নিচের তালিকা দুটি থেকে সঠিক উত্তরকে নির্বাচন করো। আবার একটা সুন্দর চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে, অ্যাসিড, ক্ষার, লবণ। চ্যাপ্টারে অনেক রকম প্রশ্ন হয়, অনেক প্রশ্নই রয়েছে, যার মধ্যে অ্যাসিডকে দুভাগে ভাগ করা হয়। তোমরা নিশ্চয়ই প্রাকৃতিক অ্যাসিড এবং খনিজ অ্যাসিড এরকম পড়েছো। তো এখানে সবকটাই প্রাকৃতিক অ্যাসিডের নাম আছে, ল্যাকটিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। প্রাকৃতিক মানে প্রকৃতি থেকে পাওয়া যায়, অর্থাৎ তাদের উৎস সম্পর্কে জানতে চেয়েছে, ম্যাচ করাতে হবে। তাহলে প্রথমেই ল্যাকটিক অ্যাসিড, দুধ সংক্রান্ত যে কোনো জিনিস, ল্যাকটিক, ল্যাক্টোজেন, ল্যাক্টোব্যাসিলাস, তাহলে টক দই, দুধ সংক্রান্ত জিনিস, দই তো দুধ থেকেই হয়। A4, দুটো অপশানে আছে A4, তাহলে এবি বাদ, এবি বাদ, সিডি এর মধ্যে হবে। টার্টারিক অ্যাসিড আমরা সবাই জানি তেঁতুল, তাহলে B1, তাহলে আমাদের মিলে যাচ্ছে, আগে দাগ দিইনি। হয়ে গেল। অক্সালিক অ্যাসিড টমেটো, C3, মিলে যাচ্ছে। সাইট্রিক অ্যাসিড লেবু, D2, পুরোটাই মিলে গেল। তাহলে আমরা এইরকম ম্যাচিং দিয়েছে যেখানে তোমাকে 4টে প্রশ্নের উত্তর জানতে হবে বা জ্ঞান রাখতে হবে কোন অ্যাসিড কি থেকে পাওয়া যায়। একটা ভালো প্রশ্ন এসেছিল, দেখে নাও। পরের প্রশ্ন একই পরীক্ষায়, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? ফুটতে শুরু করে জলে দিলেই, এমন কোন পদার্থ? খুব সুন্দর প্রশ্ন আছে। CaO প্লাস H2O ফুটতে শুরু করে দেবে, দিয়ে তৈরি হবে CaOH2। এটা কি? ক্যালসিয়াম অক্সাইড। CaO জলে দিলাম, ফুটতে শুরু করলো, তাহলে কি তৈরি হবে? CaOH2। সেটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। OH মানেই অক্সিজেন আর হাইড্রোজেনের সংমিশ্রণ, একে হাইড্রোক্সাইড বলা হয়। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এইখানে কোনটা উত্তর হবে? CaO উত্তর হবে। CaO কে আমরা কি বলি? পলিচুন। জলের সাথে মেশার পর এটা কি হয়? এটা কি হয়? পোড়া চুন। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তার মানে জলে দিলে যে নিচের জিনিস কলিচুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড, সেটা ফুটতে শুরু করে, গরম হয়ে যায়, তাপ উৎপন্ন করে। বাকি অপশন তো কোনো ম্যাচই খাচ্ছে না। ওকে, নেক্সট। খবরের কাগজ দিয়ে খাবার মূল্যে কোন দূষণ হতে পারে, কোন বিষ আমাদের শরীরে যেতে পারে? খবরের কাগজ দিয়ে মোড়া আমরা দেখি, চপ যারা ভাজে, চপ সিঙ্গারা যারা ভাজে, অতিরিক্ত তেলটা টাঙানোর জন্য তারা খবর কাগজে দিয়ে দেয়, কিন্তু ভুলে যায়
খবর কাগজটা একটা প্লেন পেপার নয়, সাদা পেপার নয়, তাতে আছে কালি লাগা, কালো কালি লাগা আছে তাতে। কালিটা প্রেসে ছাপা হয়। কালি তৈরি করতে যে উপাদানগুলো লাগে তার মধ্যে একটা উপাদান হচ্ছে সীসা বা লেড বা দস্তা। তাহলে আমরা যেটা ভুল করে খেয়ে ফেলছি, যেটা আমাদের পরবর্তী শরীরে ক্যান্সার অবধি ঘটাতে পারে, তার কারণ হচ্ছে খবর কাগজে মোড়া তেল জাতীয় জিনিস, বিশেষ করে কারণ তেলটা অবজার্ভ করে নেয়। সীসা দ্বারা আমরা দূষিত হয়ে যাচ্ছি, আমাদের খাবার দূষণ হয়ে যাচ্ছে। একটা ভালো প্রশ্ন দিয়েছে, দেখো কতটা ভেতরে ভাবলে তবে এই উত্তরটা দেওয়া যায়। নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? বায়ুমণ্ডলের চাপ। এটা আমরা জানি সবাই, তেল হবে না, জল হবে না, গ্যাসও হবে না। তাহলে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা যেটা মাপি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। পরের প্রশ্নে চলে আসছি, মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? বিভিন্ন কারণে ধমনী এবং শিরার মধ্যে তো রক্ত জমাট বাঁধতেই পারে, এমনি অবস্থায় কিন্তু বাঁধে না, কারণ হেপারিন নামক পদার্থ থাকাতে তারা ধমনী বা শিরার মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না। কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট, কোনো কারণ, কোনো বিশেষ ঘটনাতে হলেও হতে পারে ধমনী ও শিরার মধ্যে। এই কারণেই তো হার্ট সার্জারি হয় না, হার্টের যে পথগুলো রয়েছে সেগুলো ক্লোজ হয়ে যায়, রক্ত জমাট না বাঁধলেও এমনি হয়ে যায়। কিন্তু এমনি সময় রক্ত জমাট বাঁধার সম্ভাবনা নেই, সেটা হচ্ছে মস্তিষ্ক। কোনো কারণে যদি হয় তাকে আমরা বলি ব্রেন হ্যামারেজ, অর্থাৎ মাথার মধ্যে যে শিরা তাতে রক্ত জমাট বেঁধে গেছে, কিন্তু সেটা হওয়ার ঘটনা নয়। তাহলে সাধারণত মস্তিষ্কে জমবে না। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? গ্রন্থি, গ্রন্থি দেখো, খেয়াল করে দেখো গ্রন্থির ক্ষেত্রে কি পড়া হয়েছিল। গ্রন্থি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এগুলো আমরা পড়েছিলাম না? তার আবার সংজ্ঞা আছে, উদাহরণ আছে, পিটুইটারি গ্রন্থি আছে, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি আছে, অগ্নাশয় রইল, যকৃৎ, এগুলো যেরকম রয়েছে। তাহলে এর মধ্যে কাকে বলা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড, অর্থাৎ অন্তঃবহি দুরকম ঘটনাই ঘটাতে পারে। অগ্নাশয় হচ্ছে, অগ্নাশয়কে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি, প্রভু গ্রন্থি বলা হয় থাকে পিটুইটারি গ্রন্থিকে। ওকে, পরের প্রশ্ন, ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? এটাও একটা বেশ ইনফরমেটিভ প্রশ্ন এবং ভালো প্রশ্ন। সেটার উত্তর হচ্ছে মিথেন হাইড্রেট, একে বলা হয় ফায়ার আইস। সংকেত যদি জানার হয় তাহলে মিথেনের সংকেত CH4, তার সাথে এখন কতগুলো অণু জল থাকবে সেটা দেখতে হবে, মিথেন হাইড্রাইড বলা হয়ে থাকে। অ্যামিবার দেহের কোষ বিভাজনের পদ্ধতির নাম অ্যামাইটোসিস। দেখো কোষ বিভাজন পদ্ধতি এগুলো আমাদের পড়তে হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এরকম বিভিন্ন পড়তে হয়। তো অ্যামিবা হয়ে যাচ্ছে একটা প্রিমিটিভ প্রাণী, একটা প্রাচীন প্রাণী, তার কোষ বিভাজন পদ্ধতিকে আমরা অ্যামাইটোসিস বলে থাকি। টর কিসের ইউনিট? টর চাপের ইউনিট, বিভিন্ন যন্ত্রপাতিতেও ব্যবহার করা হয়। এটার সাথে বায়ুমণ্ডলের চাপকেও আমরা কিন্তু তুলনা করতে পারি। তার মানে হচ্ছে যে চাপ যে হচ্ছে এটা মানে কত, 0.00132, 0.00132 টর সমান এত ATM। অ্যাটমসফেরিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপের সাথেও তুলনা করতে পারি আমরা। ওকে, টরকে, তাহলে এটা চাপের একটা ইউনিট। নেক্সট, যে গ্রন্থিটি মস্তিষ্কের সব থেকে কাছে থাকে, খুব ইজি, প্রথম আমাদের গ্রন্থি শুরু হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যাকে প্রভু গ্রন্থি বলা হয়, বিভিন্ন গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট প্রশ্নতে চলে আসছি, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয়, তার মানে তরল অবস্থা হচ্ছে না। আমরা সাধারণত জানি বরফ গলে তরল হয়, জল, তারপর বাষ্প হয়। কঠিন থেকে সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে, সাবলিমেশন। তাহলে এটাকে কি ধরনের পদ্ধতি বলা হয়? ঊর্ধ্বপাতন, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, উদাহরণ কি হতে পারে? কর্পূর,
কর্পূর উদাহরণ হতে পারে। আর আমাদের ত্বকে স্পিরিট লাগানো হয়, ঠান্ডা অনুভূত হয়, তার মানে সেই জায়গার সেই গরমটাকে নিয়ে সরাসরি বাষ্প হয়ে যাচ্ছে, তাই ঠান্ডা লাগে। তাহলে এইগুলো উদাহরণ হতে পারে এর, ঊর্ধ্বপাতনের উদাহরণ হতে পারে। নিম্নলিখিত, তারপর প্রশ্ন চলে আসছি, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়ে থাকে? প্রাইমারি কালার, রং মুখস্থ করার দরকার নেই, মনে রাখবে RBG, RBG কে মৌলিক রং বা প্রাথমিক রং বলা হয়। রেড, ব্লু, গ্রিন, এবার এখানে খুঁজে নাও রেড, ব্লু, গ্রিন কি আছে। রেড, ব্লু, গ্রিন, উত্তর হয়ে গেল লাল, নীল, সবুজ। লাল, নীল, সবুজ। ক্লিয়ার? এগুলো খুব বেসিক প্রশ্ন, এগুলোকে মুখস্থ রাখতেই হবে। এসআইতে এসেছিল এগুলো একটু পুরোনো বছরে, কয়েক বছর আগে এসআইতে প্রশ্ন ছিল, WPSIতে। এলিসা টেস্ট কোন রোগকে শনাক্তকরণ করতে পরীক্ষামূলকভাবে করা হয়? HIV বা এইডস রোগ, যে রোগ আমাদের শরীরে শ্বেতরক্ত কণিকাকে ধ্বংস করে দেহের প্রতিরক্ষা ক্ষমতাকে 0 বানিয়ে দিতে পারে এবং মৃত্যু ঘটাতে পারে, সেই রোগ HIV বা এইডস, যা বিভিন্ন কারণে সংক্রমিত হতে পারে এবং এটা খুবই কি বলবো, মানে ডেঞ্জারাস ভাইরাস হিসেবে গণ্য করা হয়, যার শুরুয়াতি দিন বা শুরুয়াত হয় আফ্রিকা থেকে, এবং এটা কিন্তু প্রথম ছিল শিম্পাঞ্জি বা বানর প্রজাতির মধ্যে, তাদের থেকে কোনো রকম ভাবে মানুষের শরীরে আসে এবং তারপর সেটা বৃদ্ধি পেতে থাকে এবং চারিদিকে ছড়াতে থাকে এবং মানুষের মৃত্যু ঘটতে থাকে। যাই হোক, এলিসা টেস্টের মাধ্যমে আমরা এই টেস্টকে করে থাকি। তাহলে আজকে আরো 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। বুঝতে পারলে কিভাবে প্রশ্নগুলোকে আলোচনা করছি বা না করছি। তোমাদের যদি ভিডিওগুলোকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কোনো প্রশ্ন যা কিছু থাকবে কমেন্টে জানিও, আর নোটিফিকেশন তোমরা অন রেখো পরবর্তী ভিডিওগুলো জানা বা দেখার জন্য। তাহলে আজকে আরো খুব ইনফরমেটিভ আলোচনা নিয়ে 20টা প্রশ্ন শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আরো কিছু এরকম প্রশ্ন নিয়ে আসবো এবং বোঝার চেষ্টা করব আমাদের যে পরীক্ষাগুলো হয়, সে WPSI হোক, WP কনস্টেবল হোক, বা ওয়্যারলেস অপারেটর হোক, বা এই ধরনের লেডি কনস্টেবল হোক, এরা কেমন ধরনের প্রশ্ন আমাদের কাছে রাখতে চাইছে, বায়োলজি, কেমিস্ট্রি বা ফিজিক্স পার্ট থেকে কোন পার্ট থেকে প্রশ্ন বেশি আমাদের তুলে ধরতে চাইছে, তাদের সম্পর্কে একটা আইডিয়া আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে বা আমরা বুঝতে পারছি। তো আজকে এই অবধি ভিডিওটা শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।